হ্যাঁ, আপনি যেটি বলছেন যে প্রেস উইং যা বলছে, হ্যাঁ আমিও শুনছিলাম। এবং তখন একটি টক প্রধান শোতে উপদেষ্টা কোনো এটাতে কোনো ইস্যু করেন নাই, মানে কোনো বাধা দেন নাই। সো তার মানে প্রধান উপদেষ্টা মেনে নিয়েছেন ওনার প্রেস উইং এর কথা যে 5 আগস্টের মধ্যে হচ্ছে না, মানে আসবে তো এই কয়েকদিন, অনেক দিন, কয়েক সপ্তাহ আসবে তো না, এটা কিন্তু কথা হয় নাই। কথা স্পেসিফিক হয়েছে কয়েকদিন। আমি স্পেসিফিক জিজ্ঞেস করেছি কয়েকদিন মানে কি, এবং তখন মনে রাখতে হবে অনেক আলোচনা হয়েছে, কিন্তু এই পার্টিকুলার এক্সচেঞ্জটা আমার সাথে ডিরেক্টলি হয়েছে। মানে আই আস্ক দ্য কোয়েশ্চেন, এমন না আমরা ছিলাম ওখানে অনেকজন, 10-12 জন ছিলাম, বাট আমি স্পেসিফিকলি কথাটা বলেছি, উনি স্পেসিফিকলি আমাকে উত্তরটা দিয়েছে। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। 4-5 দিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এমনটি জানিয়েছেন জাতীয় পার্টি কাজী জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা জামাল এবং এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। আমাদের কাছে যতটুকু খবর আছে প্রধান উপদেষ্টা এটি বলেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তবে এ বিষয়ে নীরব প্রধান উপদেষ্টার প্রেস উইং, বরং প্রেস উইং এর কেউ কেউ টক শো টেবিলে জানাচ্ছেন আলোচনায় আসেনি নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণের বিষয়। তাহলে কি রাজনৈতিক দলগুলো প্রতারণা করছেন নাকি প্রতারিত হচ্ছেন? এদিকে এ বিষয়ে নিশ্চুপ থাকলেও নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টার নির্দেশনার কথা জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। অন্যদিকে এনসিপি বলছে জুলাই সনদের আগে নির্বাচনের আলাপ নয়, এছাড়াও জাতীয় নির্বাচনের আগে হতে হবে গণপরিষদ নির্বাচন, হতে হবে স্থানীয় সরকার নির্বাচন আছে এমন দাবিও। নির্বাচনের সময় নিয়ে দলগুলোর মধ্যে যে টানাটানি চলছে এতে জয়ী হবে কোন পক্ষ, এসব নিয়ে আলোচনায় স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সভাপতি ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্স এর আজকের আয়োজনে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ শারমিন, ভেরি হ্যাপি টু বি হিয়ার। আপনার কাছে আসলে এই প্রশ্নটা নিশ্চয়ই অনেকবার জিজ্ঞাসা করা হয়ে গেছে যে আপনাদের বৈঠকের পরে যে একটা অস্পষ্টতা তৈরি হয়েছে, জাতীয় পার্টি কাজী জাফর অংশের তিনি বলছেন, চেয়ারম্যান মোস্তফা জামাল তিনি বলছেন 4-5 দিনের মধ্যে ভোটের তারিখ ঘোষণা করবেন, প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি এটি জানিয়েছেন, মানে এটি বলেছেন। আপনি বলেছেন কয়েকদিনের মধ্যে, আপনিও একটা সাংবাদিকদের ব্রিফ করেছেন, সেখানে বলেছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন কয়েকদিনের মধ্যে ভোটের তারিখ জানাবেন। প্রেস উইং থেকে এমনটি কিছু বলা হয় নাই। আপনি এর মধ্যে কয়েকটি টক শোতেও সম্ভবত বিষয়টি ব্যাখ্যা করেছেন, আমি কিছুটা শুনেওছি। আমার দর্শকদের জন্য খুব সংক্ষেপে একটু কি বলবেন আসলে কি বললেন প্রধান উপদেষ্টা, কি প্রেক্ষিতে কথা হলো, ঠিক কি হলো? আচ্ছা, আমি বেসিক পয়েন্টটা হলো, আমাদের সেদিন আলোচনা হচ্ছিল, মানে মিটিংটা ডাকা হয়েছিল কারেন্টলি যে অস্থিতিশীলতার অবস্থা চলছে বিরাজমান বাংলাদেশে, সেটা কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। এই জায়গা থেকে আমি এটা, যেহেতু আমি কথাটা বলেছি, সো আমার কথার উত্তরেই প্রধান উপদেষ্টা কথাটা বলেছেন, সেটা আমি আরো পরিষ্কার করি। সো আমি তখন প্রধান উপদেষ্টাকে একটা জিনিস বলি যে স্টেবিলিটি আনার জন্য নির্বাচনের তারিখটা সঠিকভাবে ঘোষণা করা খুব গুরুত্বপূর্ণ। এবং তখন আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে রিকোয়েস্ট করি যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যদি সঠিক মনে করেন আপনি আমাদেরকে বলতে পারেন, আমরা রাজনৈতিক দল আজকে যারা এখানে আছি প্রতিনিধি, আমরা এখান থেকে বেরিয়ে আপনার স্পোক্স পার্সন হয়ে বাংলাদেশের জনগণকে, মিডিয়াকে জানিয়ে দেব। তখন উনি আমাকে স্পেসিফিক পরিষ্কার করে, মানে মিটিং এর ভেতর, দিস ইজ ডিউরিং দি অফিশিয়াল মিটিং, উনি বলেন যে এটা নিয়ে দুশ্চিন্তা করেন না, ওয়ার্ড ফর ওয়ার্ড বলেনি, দুশ্চিন্তা বলেছেন কিনা, বলেছে কয়েকদিনের ভিতরে এটা আমি অফিসিয়ালি অ্যানাউন্স করছি। সো যখন উনি বলেছেন কয়েকদিনের ভিতরে উনি অফিসিয়ালি অ্যানাউন্স করছেন, তখন আমি প্রেস করেছি কয়েকদিন মানে কি, কয়েকদিন মানে কি উত্তর তৎক্ষণাৎ ওখানে বসা প্রেস উইং এর যারা ছিলেন, শফিক ভাই, তারপর ফয়েজ সাহেব, মজুমদার সাহেব, তারা একসাথে, মানে ইন ইউনিসন, এমন না যে, মানে কথা শুনে মনে হয়েছে এটা তারা আগে থেকে আলোচনা করা। সো ইন ইউনিসন 2-3 জন ওনারা বলে উঠলেন এটা অগস্টের 5 তারিখের ভিতরে আপনারা পেয়ে যাবেন, মানে সবাই পেয়ে যাবেন অগস্টের 5 তারিখের ভিতরে। প্রশ্নটা আপনি করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টাকে, উত্তরটা দিলেন প্রেস উইং এর সদস্যরা। কয়েকদিনের মানে কি এইটার উত্তর প্রেস উইং এর সদস্যরা দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেন, প্রেস উইং এর সদস্যরা দিয়েছেন। আচ্ছা, এরপর আমরা যখন ওখান থেকে বেরিয়ে প্রেস ব্রিফিং করি, আমি এই কথাটাই প্রেসকে বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এগেইন আপনি মনে রাখতে হবে অনেক আলোচনা হয়েছে, কিন্তু এই পার্টিকুলার এক্সচেঞ্জটা আমার সাথে ডিরেক্টলি হয়েছে। মানে আই আস্ক দ্য কোয়েশ্চেন, এমন না আমরা ছিলাম ওখানে অনেকজন, 10-12 জন ছিলাম, বাট আমি স্পেসিফিকলি কথাটা বলেছি, উনি স্পেসিফিকলি আমাকে উত্তরটা দিয়েছে। সো এই আলোচনার পর বেরিয়ে প্রেস ব্রিফিং হলো, আমি প্রেস ব্রিফিং এই কথাগুলো বলেছি। তারপর মোস্তফা ভাই বোধহয় এগেন, মানে কয়েকদিন, 3-4 দিন আমরা অনেক সময় একই টাইপের কথা হিসেবে বলি, সো উনি এই হিসেবে 3-4 দিন বলেছেন। এরপর অনেক টকশো আমাকে জিজ্ঞেস করেছে, আমি ওখানেও এই ক্লারিফিকেশনটা দিয়েছি। তবে একটা জিনিস আমি দেখেছি, এবং আপনার এই পয়েন্টটা আমার কাছে বেশ মজা লাগলো,
যে আপনি যে জিজ্ঞেস করলেন, যে প্রশ্ন করেছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে, উত্তর দিয়েছেন প্রেস উইং। কারণ আমি দেখেছি যে পরে দেখলাম যে প্রেস উইং থেকে যে প্রেস রিলিজটা ছাড়া হয়েছে সেখানে এটা কোনো মেনশন ছিল না, যদিও এইটা একমাত্র মোস্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এবং ওই সময়টা থেকে, মানে এই কথাটা বলার পর থেকে প্রধান উপদেষ্টা যখন আমাকে এই উত্তরটা দিলেন, এরপর থেকে বাকি যা আলোচনা হয়েছে শুধু এটা নিয়ে হয়েছে, আর কিচ্ছু নিয়ে হয়নি, কোনো কিছু নিয়ে কথাই হয়নি। এবং সবাই মানে রাউন্ডে রাউন্ডে মাননীয় প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। এইটা দিয়ে আরো কিছুক্ষণ চলেছে। এরপর স্পষ্ট আপনার কথা থেকে যে একদম আনুষ্ঠানিক যে বৈঠকটি হচ্ছিল সেখানেই তিনি এটি জানাচ্ছেন। কিন্তু যেটি বলছিলাম যে প্রেস উইং এর বিবৃতি, আমি আরেকটা জিনিস একটু ক্লারিফিকেশন করি। এবং গত কয়েকদিনে যতগুলো টক শো আমি ছিলাম প্রেস উইং এর কারোর সাথে, বা প্রেস উইং এর লোকজন কথা বলেছেন, কারণ প্রেস উইং এর আপনি খুব ভালো করে জানেন, প্রেস উইং এর মেম্বাররা প্রতিনিয়ত প্রত্যেক দিনই অ্যাকচুয়ালি অনেকগুলো টক শোতে যান। প্রত্যেকটা টক শোতে আমি দেখেছি উনারা নিজেদেরকে এই কমেন্টটা থেকে ডিস্টেন্স করতে চেষ্টা করেছে। ওনারা যতখানি পেরেছে বলেছে, না মানে আসবে তো, এই কয়েকদিন, অনেক দিন, কয়েক সপ্তাহ আসবে তো। না, এটা কিন্তু কথা হয় নাই, কথা স্পেসিফিক হয়েছে কয়েকদিন। আমি স্পেসিফিক জিজ্ঞেস করেছি কয়েকদিন মানে কি, এবং তখন এই প্রেস উইং এর লোকজনই ইমিডিয়েটলি বেশ পরিষ্কার ভাবে বলেছেন 5ই অগস্ট, মানে 5ই অগস্টের মধ্যে, নট 5ই আগস্ট। প্রেস উইং যা বলছে, আমিও শুনছিলাম। এবং তখন প্রধান উপদেষ্টা কোনো এটাতে কোনো ইস্যু করেন নাই, মানে কোনো বাধা দেন নাই। সো তার মানে প্রধান উপদেষ্টা মেনে নিয়েছেন ওনার প্রেস উইং এর কথা যে 5ই অগস্টের মধ্যে হচ্ছে। জি প্লিজ। জি, বিষয়টা খুবই অদ্ভুত। মানে সেটি আপনিও নোটিস করছিলেন যে প্রশ্ন করলেন প্রধান উপদেষ্টাকে, উত্তর দিলেন প্রেস উইং এর সদস্যরা, কিন্তু আবার প্রেস উইং এর সদস্যরা, যেটি আপনি বলছেন আসলেই টক শোতে আমিও দেখছি এই বিষয়টিকে বলছেন। আমি দেখছিলাম ফয়েজ আহমেদ, তিনি বলছেন যে সুনির্দিষ্ট তারিখ নিয়ে কোনো কথাই নাকি হয় নাই আলোচনায়, হয়তো ইনফরমাল আলোচনাতে চা খেতে খেতে হতে পারে, মানে এরকমটি বলছেন। তাহলে আসলে তারা কেন অসত্য বলছেন? যদি মিথ্যা শব্দটা ব্যবহার নাও করি, অসত্য কেন বলছেন? আমি এখন তারা মিথ্যা বলছেন মানে তারা, আমি যে কয়বার আমি শুনেছি, আমার কাছে মনে হচ্ছে যে তারা ঢাকতে চেষ্টা করছেন। ডিরেক্ট মিথ্যা বলছেন না, কারণ ডিরেক্ট মিথ্যা বললে তখন আমরাও বলবো মিথ্যা বলছে, আমাদের তখন আর কোনো উপায় থাকবে না তো বলার। কারণ আমাদের সামনে বলেছে, আমরা প্রেস ব্রিফিং করেছি ভাই, এবং টক শোতে বলছি প্রেস ব্রিফিং করেছি। তো তখন জনগণ, দেশ, জাতি, মিডিয়া আমাদেরকে মিথ্যাবাদী বলবে। এবং ওখানে যতদূর আমার 10টা না 12টা আপনার ইসে ছিল, দল উপস্থিত ছিল। সেই 10টা না 12টা দল সবাই ভুল শুনেছে, এবং পরিষ্কার ভাবে এইটা নিয়েই কথা হয়েছে। এটা সম্ভব? আপনি বলেন, এটা কি পসিবল? We were all there in sane mind. আপনার নিশ্চয় মনে আছে জনাব ববি হাজ্জাজ, একবার ডক্টর আলী রিয়াজ এবং বদিউল আলম মজুমদার তাদের সাথে একটা বৈঠক করেছিলেন ঐক্যমত কমিশনের প্রধান উপদেষ্টা। তখন প্রেস উইং থেকে জানানো হয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, পরে বিবৃতিটি সংশোধন করে জানিয়ে দেওয়া হলো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। সেই কথা মানে এরকমই কি আসলে কিছু করবার একটা চেষ্টা, সুনির্দিষ্ট করতে সমস্যা কোথায়? আমার কাছে একটু আজব লেগেছে। এগেন আমি বেনিফিট অফ ডাউট এখন এই মুহূর্তে তাদেরকে দিচ্ছি, পার্সোনালি আমি বেনিফিট অফ ডাউট তাদেরকে দিচ্ছি, যে হয়তো, কারণ এটাও তারা বারবার বলছেন যে আমরা জিনিসটা সুন্দরভাবে লোকজনকে, মানে জনগণকে একটা চমক দিতে চাই। আমি জানি না ভোট নিয়ে চমক দেওয়ার কি আছে, কারণ এটা স্টেবিলিটির বিষয়, এটা আসলে ওই যে সারপ্রাইজ গিফটের বিষয় না। হ্যাঁ, সেখানে চমক দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না, বাট তবু আপাতত অ্যাটলিস্ট অগস্টের 5 তারিখ পর্যন্ত এই বেনিফিট অফ ডাউট আমি তাদেরকে দিচ্ছি। কিন্তু আমাদের সামনে পরিষ্কার ভাবে প্রধান উপদেষ্টা বলেছেন কয়েকদিন, এবং উনার সামনে ওই সময় মানে ইমিডিয়েট নেক্সট স্টেটমেন্ট, আমি যখন জিজ্ঞেস করেছি কয়েকদিন মানে কি, তখন প্রেস উইং থেকে বলেছে 5th অগস্টের মধ্যে। এবং একজন না, কিন্তু প্রেস উইং এর মাল্টিপল মেম্বার একসাথে বলেছে, মানে যেহেতু মাল্টিপল মেম্বার একসাথে বলেছে, সেহেতু আমি ধরে নিচ্ছি যে এটা প্রি প্ল্যান্ড, অলরেডি আলোচনা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা আর তারিখ বলেন নাই, ওনারা বলে দিয়েছেন, আমি এইভাবে ধরে নিয়েছি। জি, তাহলে আসলে খুব বেনিফিট অফ ডাউট দেওয়ার কি আছে? হয় সত্যি বলছেন, নয় মিথ্যা বলছেন, কারণ বক্তব্য তো স্পষ্ট, হয় আপনারা মিথ্যা বলছেন, নয় তারা মিথ্যা বলছেন, এরকমই কিছু। তারা মানে আমি যতগুলো টক শোতে তাদেরকে শুনেছি, তারা একটাতেও বলেন নাই কোনো কথা হয় নাই। তারা সবগুলোতে, তারা প্রেস রিলিজে ছাড়েন নাই, এটা দুঃখজনক। কারণ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডিসকাশন ওয়াজ দিস, কারণ এইটা একবারই আলোচনা, আপনাকে আবার পরিষ্কার করছি, এই আলোচনাটা, এই কথাটা একবার হওয়ার পর বাকি যতক্ষণ কথা হয়েছে শুধু এইটা নিয়ে কথা হচ্ছে, অন্য কিচ্ছু নিয়ে কথা হয়নি। গোপালগঞ্জ নিয়ে কথা হয়নি। আমি শুনছিলাম ফয়েজ আহমেদ একটা টক শোতে বলছেন, আমি শুনেছি যে তিনি বলছেন যে এরকম সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে কথা হয়নি, তবে চায়ের আলাপে বা ইনফরমাল কথাবার্তা এরকমটা হতে পারে। সেইটি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করবার কোনো সুযোগ নাই বা করা হয় না। এই কথাটা আমি একটু কেয়ারফুলি শব্দচয়ন করি, এই কথাটা ভুল।
এই কথা যেটা আপনি বলেছে আমি শুনিনি এটা, কারণ আমার সামনে, কারণ গতকাল রাতে একটা টক শোতে ফয়েজ সাহেব আমার সাথে ছিলেন এবং ওখানে উনি খুব সুন্দরভাবে এড়িয়ে গেছেন। সো মানে ডিনাই করেননি, জাস্ট এড়িয়ে গেছেন, আমিও আর পুশ করিনি, কারণ এড়িয়ে যাচ্ছেন, উনি তো না বলেন নাই, এড়িয়ে যাচ্ছেন, সেটা ঠিক আছে। কিন্তু যদি কোথাও না বলে থাকেন যেটা আপনি বলছেন, তাহলে পুরোপুরি ভুল কথা বলেছে, পুরোপুরি ভুল। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তিনিও বলছেন, কোট করি, আমাদের কাছে যতটুকু খবর আছে প্রধান উপদেষ্টা এটি বলেননি, জামাতের কাছেও এই খবরটি চলে যাচ্ছে। এই প্রসঙ্গে কি? তাহলে এখানে দুই ভাবে ধরতে হবে, ইদার জামাত, এই রফিকুল সাহেব প্রধান উপদেষ্টার দপ্তরে, বাড়িতে, যমুনাতে কোন ধরনের বাগিং করে রেখেছে, তারা শুনতে পাচ্ছে, এবং শুনতে পাচ্ছে বলে সে ক্লিয়ারলি বলতে পারে, তার সে জানে এটা বলা হয়নি, কারণ সে তো ওখানে ছিল না, তার দলের কোনো প্রতিনিধি ওখানে ছিল না। যারা ছিল তারা যখন বলছে হয়েছে, সে কিভাবে জান, মানে সে কথাটা বললো কি করে? মানে একটা মানুষ একটা কথা বলার জন্য তো একটা পিছনে কোনো ভিত্তি থাকতে হবে। ভদ্রলোক কথাটা বললেন কিভাবে? উনি কোন দলের নেতা আমার জন্য ইম্পর্টেন্ট না, একটা কথা যখন বলবেন কথার একটা ভিত্তি থাকতে হবে। তো হি ওয়াজ নট দেয়ার, তার পার্টি কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না, ছিল শুধু সরকারের রিপ্রেজেন্টেটিভ, তাও সরকারের মানে কি ভেরি স্পেসিফিক, মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার রিপ্রেজেন্টেটিভ, আর 10টা না 12টা রাজনৈতিক দল এবং তাদের রিপ্রেজেন্টেটিভ, এর বাইরে তৃতীয় কোনো পক্ষ ওখানে ছিল না। তো এর বাইরে রফিক সাহেব এবং তার দল, তার মানে ইদার উনি বলছেন যে উনারা ঠিক করে দেন সরকার কি বলবে, তার জন্য উনারা এটা ঠিক করে দেন নাই, তার জন্য উনারা জানেন এটা বলতে পারে না, বা দ্বিতীয় উনারা যমুনা বাক করে রেখেছে কোন একটা ডিভাইস দিয়ে, সো তারা শুনতে পারেন, তারা শুনেন নাই। এই দুটোই ট্রিজনাস অফেন্স। সো কি চিন্তা করে একটা দায়িত্বশীল বড় একটা রাজনৈতিক দলের একজন উচ্চ পর্যায়ের নেতা এই ধরনের, মানে কোন ধরনের রেশনাল লজিক লিগ্যাল বেসিস ছাড়া একটা কথা বলেন? আমি এটা নিয়ে আসলে আপনার কথা শুনে, আমি এটা আগে শুনিনি, আপনার কথা শুনে যদি এটা সত্যি বলে থাকেন আমি আসলেই মানে খুবই দুঃখ প্রকাশ করছি। জি, একটু এই যে মানে জামাত কোন দল সেটি নিয়ে একটু একটু আপনি বলছেন যে জামাতের আসলে তারা কি বলেন সেটি বলেন, বলা হয় কিনা বা তারা শিখিয়ে দেন কিনা, মানে এরকম আপনি যে ডাউট। না, এটা আমি জামাত পার্টি সম্বন্ধে বলছি না, আমি জাস্ট ওই রফিক সাহেবের কমেন্ট সম্বন্ধে। আচ্ছা, একটু এটা আপনার কাছে বুঝতে চাই, বা আপনাদের মনে এই প্রশ্নটা আসে কিনা, যে এই প্রশ্নটা গণমাধ্যমে জিজ্ঞাসিত হচ্ছে যে এই ক্যাটাগরিটা কিভাবে প্রধান উপদেষ্টা বা তার দপ্তর ঠিক করলেন, যে প্রথম দিন 4টি দল, আচ্ছা পরে না হয় বুঝলাম সব দলকে একসাথে ডাকা সম্ভব না, এই জন্য হয়তো ভাগ করা হচ্ছে, কিন্তু এই যে প্রথম 4টি দলকে ডাকা হলো, পরে কিন্তু সংখ্যাটা মোটামুটি সমান সমান 13টি 14টি এরকম করে দল ডাকা হলো, প্রথম দিন ডাকা হলো 13-12, প্রথম দিন 4টা, তারপর দিন 13টা, এবং যতদূর আমি জানতে পেরেছি আমি যেদিন গেছিলাম সেদিন 12টা। আচ্ছা, তো মোটামুটি পরের 2 দিন বোঝা গেল একটা একসাথে ডাকা সম্ভব না হয়তো এরকম, কিন্তু প্রথম দিনে যে 4টি দলকে ডাকা হলো এটি আসলে কিসের ভিত্তিতে? মানে এ ক্যাটাগরির দল, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এরকম কোন ক্যাটাগরি ঠিক করা হচ্ছে কিনা? কারণ বাবিহা জাজ বিনিয়োগ সম্মেলন যখন হয়েছিল আমাদের মনে আছে, তখনও 3টি দলকেই শুধুমাত্র সেখানে দেওয়া হয়েছিল, বিএনপি, জামাত এবং এনসিপি। এখন এই প্রথম দিনের বৈঠকে ইসলামী আন্দোলন যোগ হলো, এটি আসলে কিসের মাপকাঠিতে এইভাবে ঠিক করা হলো? এখানে আসলে কয়েকটা প্রশ্ন আছে। বিএনপি বাংলাদেশের এখন সর্ববৃহৎ দল, সো বিএনপি আলাদাভাবে ডাক পাবে, এটা কমন সেন্স। বিএনপির সাথে পার্টনার থেকে একবার সরকারে ছিল বাংলাদেশ জামাতে ইসলাম, এবং আমরা মোটামুটি ধরে নিতে পারি, যদিও বিএনপি থেকে সব গুণেই অনেক ছোট, বাট সেকেন্ড লার্জেস্ট অ্যাক্টিভ পার্টি এখন বাংলাদেশ জামাত ইসলাম, এটা আমাদের মানতে হবে। তাহলে বাংলাদেশ জামাত ইসলামকেও ডাকলো, কারণ একটা পার্টি, সো মিনিমাম মাল্টিপল ভিউ পয়েন্টস অফ ভিউ, ঠিক আছে, আমি মানলাম। ইসলামী আন্দোলনকে এক্স্যাক্টলি কিভাবে ডাকে আমার কাছে পরিষ্কার না, এবং ইসলামী আন্দোলনকে আলাদাভাবে ডাকাও হতো না যতদিন পর্যন্ত ইসলামী আন্দোলন একটা পরিষ্কার পার্টনারশিপে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আসেনি। গত মাসে, 1 মাস হয়ে গেছে কিনা আমার আসলে খেয়াল নেই, বাংলাদেশের রাজনীতি এত তাড়াতাড়ি মুভ করছে আজকাল, বাট মাসখানেক আগে ইসলামী আন্দোলন বড় একটা সমাবেশ করে আপনার ইসেতে সরওয়ার্দী উদ্যানে। সেখানে জামাত ইসলামও খুব শক্তভাবে প্রেজেন্ট ছিল, এবং ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের একটা ঐক্য আসতে পারে এটাও তখন মোটামুটি পরিষ্কার হয়ে যায়। ইতিমধ্যে অলরেডি এখন তো ফুল আলোচনা চলছে যে জাতীয় ঐক্য নামে একটা কোয়ালিশন তারা নামাতে যাচ্ছেন, হয়তো প্রচেষ্টা আছে। বলেছেন যে একটা ভোটের বাক্স একটা হবে, একটা করতে চান তারা। জি, মানে এরকম একটা প্রচেষ্টা চলছে আর কি, ফাইনাল হয়ে যায়নি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, বাট প্রচেষ্টা চলছে। তো সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন যেই মুহূর্তে জামাতের অংশীদার হলো, সেই মুহূর্তে ইসলামী আন্দোলনের জন্য স্পেশাল একটা সিট রাখা হলো, এটা একটু স্ট্রেঞ্জ, এটা একটু স্ট্রেঞ্জ। সো ইসলামী আন্দোলন কেন আসলো? আমার মনে হয় এই জামাত পার্টনারশিপের জন্য, বাট এটা যদি হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। তবে এটা আমি আমার আন্দাজ বলছি, আসলে সরকার কেন ডেকেছে এটা আমাদের কাছে পরিষ্কার না। এইবার আসেন চতুর্থ পার্টি এনসিপি।
এনসিপি অনেক ছোট একটা পার্টি, যেটা সত্যি কথা, সরকার আর মিডিয়া যেভাবে বলুক না কেন। যেমন মনে করেন, আমি আপনাকে একটা সত্যি কথা বলি, যে এনসিপির প্রথম সারির যে 10 জন নেতা, 8-10 জন নেতা, তাদেরকে গত 12 মাসে 24/7 নিউজ কভারেজ দেওয়া হয়। সো তারা সবাই এখন সেলিব্রিটি। মানে এনসিপির প্রথম 10 জন নেতা কেউ হিরো আলম বা মনে করেন নাটকের কোনো বড় তারকা, এগেন নামে নাটক সিনেমা একটু কম দেখা হয়, সো বা মোশাররফ করিম, এনাদের মতো, এনাদের থেকে কম স্টার না। কারণ পাবলিক মোশাররফ করিমকে যত চেহারা দেখে, চঞ্চল চৌধুরীর চেহারা যত দেখে, আপনার ওই যে আক্তার, সার্জিস, নাহিদ, হাসনাত, ওদের চেহারা অতখানি দেখে। বা নারীও কয়েকজন আছেন, যদিও নারীদেরকে এই পার্টিতে কতখানি সম্মান দেওয়া হয়েছে আমি ঠিক শিওর না, বাট সেটা নিয়ে এখন আমাদের আলোচনা না। সো এই ফ্যান বেসটা থাকার পরও আমরা দেখেছি যে তাদের দলগত অবস্থান খুব বড়ভাবে তারা তৈরি করতে পারেননি। তারা তৈরি করার চেষ্টা করছেন এবং তাদেরকে সাধুবাদ জানিয়ে আমিও দোয়া রাখি তারা ভালোভাবে তৈরি করবেন, বাট এত অল্প সময় আসলে তৈরি করা মুশকিল, এটাও সত্যি। কিন্তু সরকার বা সরকারের পক্ষ থেকে পুরোপুরি তাদেরকে সহযোগিতা, পৃষ্ঠপোষকতা সবকিছু করা হচ্ছে। তো সেই কারণেই বোধ হয় সরকার বারবার সবকিছুতে এনসিপি কে ডাকছে। কারণ আমরা এটাও দেখেছি যে এই যে সরকারের প্রেস উইং, যে প্রেস উইং একটু আগে কথা হচ্ছিল, এই প্রেস উইং থেকে বারবার বলা হয়েছে নাহিদকে প্রধানমন্ত্রী দেখতে পেলে ভালো হতো, এরা যখন পদযাত্রায় যাচ্ছে তখন সকলের একটা ডিউটি আছে এদের সাথে ফলো করা, এই পদযাত্রায় যাওয়া, এই ধরনের আলোচনা কিন্তু প্রেস উইং থেকেই বারবার এসছে। এবং অবভিয়াসলি সরকারের অনেক উপদেষ্টাও ফুল এখন যে ধরনের নিরাপত্তা প্রোটোকল তাদেরকে দেওয়া হচ্ছে, নেত্রকোনা পুলিশ লাইন্স স্কুলের পরীক্ষাই বন্ধ করে দেওয়া হচ্ছে, স্থগিত করা হচ্ছে আর কি ওই দিনের জন্য। মানে একটা স্পেশাল, খুবই স্পেশাল একটা, মানে যেটা বলে না কিংস পার্টি বা সরকারি দল, এনসিপি সরকারি দল হয়েছে। সো এটা এগেন আমরা অন্য আলোচনায় চলে যাচ্ছি, বাট তবু ছোট্ট করে একটু বলে রাখি আর কি, যে ভবিষ্যতের জন্য মানে আমার ধারণা, আমি ভুল প্রমাণিত হতে পারি, আমার ধারণা এনসিপি খুব বড় কিছু অর্জন এই সামনে নির্বাচনে হবে না। এটা আমার ধারণা ভুল হতে পারে। যদি না হয়, যদিও এটা ধারণা না, এখন আমি বলছি অ্যানালিটিক্যালি, যদি এই সামনের নির্বাচনে এনসিপির খুব বড় অর্জন না হয়, যেটা আমার ধারণা হবে না, তাহলে আগামীতে আর এনসিপির রাজনীতি বাংলাদেশে তেমন কিছু থাকবে না। বিকজ কিংস পার্টি যদি ওই কিং থাকতে নির্বাচনে বড় কিছু করতে না পারে, এরপর আর এই পার্টি দাঁড়ায় না। সো আমার মনে হয় এই যে কিংস পার্টি হওয়ার কারণে, নাহলে এনসিপির হয়তো আগামী 10-20 বছরে বিশাল ভবিষ্যৎ ছিল, কিন্তু কিংস পার্টি হওয়ার কারণে আমার কাছে মনে হয় যে এনসিপির ভবিষ্যৎটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তাহলে মানে আবার সেই যেখান থেকে প্রশ্নটা ছিল যে প্রথমে 4টি দল কেন দাওয়াত পেল, সেখানে আপনি বললেন যে এনসিপি কিংস পার্টি হিসেবে যাচ্ছে, জামাত ইসলামী আর বিএনপি বড় প্রথম দ্বিতীয় দল হিসেবে, এবং ইসলামী আন্দোলন জামাতের সাথে আমরা দেখেছি যে জামাতের সুরের সাথে এনসিপির সুরের একটা মিল আছে। যেমন ধরুন তারা নির্বাচন নিয়ে মৌলিক সংস্কার বিচার, দুটি দলেরই একই কথা, সেটির আগে নির্বাচন নয়, দুটি দলের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করবার আগে করবার একটা দাবি আছে। তারপরে পিআর পদ্ধতি নিয়ে দুটি দল এক সুরে কথা, মোটামুটি একটা তাদের সুরে একটা মিল আছে। আমি আরেকটা জিনিস তাহলে অ্যাড করি শারমিন, আরেকটা জিনিস একটু অ্যাড করি। সরকার রাজনৈতিক দলদের সাথে বসার সময়, ডাকার সময় যাদেরকে প্রায়োরিটি দিচ্ছে, তো মনে করেন আপনি যদি 4টা দল ধরেন, যে 4টা দলকে প্রায়োরিটি দিচ্ছে, এর ভেতরে গত 10 বছর 15 বছর, স্পেশালি 10 বছর, আমি 2014 থেকে ধরবো যে আমি ফ্যাসিবাদ অ্যাকচুয়ালি শুরু হয়েছে। 9 থেকে 14 ভালো সরকার ছিল, খারাপ সরকার ছিল পরের কথা, 14 নির্বাচনটা হাইজ্যাকিং থেকে আসলে ফ্যাসিবাদ শুরু হয়েছে। সো এই 10 বছর, এই 4টা দলের মধ্যে একমাত্র একটা দল আসলে আওয়ামী বিরোধিতা করেছে, বিএনপি। বাংলাদেশ জামাতে ইসলাম এগেন তারা নিশ্চয়ই বিরোধিতা করতে চেয়েছে, আমি মানছি, কিন্তু তারা এত নিপীড়িত ছিল যে বিরোধিতা করা তাদের দ্বারা সম্ভব হয়নি। সো তারা বাতিল, কারণ সম্ভব হয় নাই তো ভাই, আপনি যাই বলেন, তারা নির্যাতিত হয়েছে, তারা নিপীড়িত হয়েছে, কিন্তু বিরোধিতা করার জায়গায় তারা ছিল না। সো তারা বাতিল। এবার সেই ইসলামী আন্দোলন প্রত্যেকটা নির্বাচনে সরকারের সাথে ছিল, এবং এগেন আমরা যেহেতু কাজ করি আমরা জানি তো বেশিরভাগ নির্বাচনে সরকারের পৃষ্ঠপোষকতাও ছিল। সো ইসলামী আন্দোলন কিভাবে আজকে এত বড় দাগে দাওয়াত পায়, এগেন পরের দিকে স্পেশালি বরিশালের একটা সিটি নির্বাচনে যখন ইসলামী আন্দোলনের প্রিমিয়ার নেতা আহত হন, সেখান থেকে তারা একটু দূরে সরে আসে। বাট সেটা খুব রিসেন্ট ঘটনা, এটা 2023 সালের ঘটনা। মানে 14 থেকে 23 পর্যন্ত তারা সব ফল খেয়েছে এই আপনার স্বৈরাচারী সরকারের। বা যা এটা, আর এনসিপি এক্সিস্ট করা শুরু করেছে 6 মাস আগে। সো এনসিপি ডিডন্ট এক্সিস্ট। তাহলে একটা মাত্র দল কি গত 10 বছর আওয়ামী বিরোধিতা করেছিল? তাহলে বাকি যারা করেছিল তাদের ডাক কোথায়? সো এখানে মানে অনেক কিছু ডিসক্রিপেন্সি আছে, এবং আমি আপনার সাথে ওই পয়েন্টটাতেও একমত যে জামাত এনসিপিকে আগে থেকে ডাকছিল, কিন্তু সবগুলো আসলে ইদার এনসিপির পার্টনার বা জামাতের পার্টনার। সরকার যখন বলে বা ঐক্যমত্য কমিশন যখন বলে, বিষয়টা এরকম হচ্ছে ববি হাজার। আমার প্রশ্নটা আসলে এখানে ছিল যে বিএনপি
মানে সে একাই একরকম করে কথা বলছে যে নির্বাচন প্রসঙ্গে তার যে অবস্থান, আর বাকি যে তিনটি দল যারা আসলে মূলত একই সুরে কথা বলা দল, তারা একটা মেজরিটি অবস্থান নিচ্ছে। এটা কি সরকার ইচ্ছাকৃতভাবে করছে, না বাছাইটা আসলে কিভাবে হচ্ছে? আপনারা এই প্রশ্নটা কখনো সরকারের কাছে করা, যেহেতু বৈঠক হয়, কথা বলার সুযোগ হয়, জিজ্ঞাসা করেছেন কিনা? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মনেও জাগে। আমি পার্সোনালি কখনো জিজ্ঞেস করিনি, তবে আমি এমন মিটিং এও ছিলাম যেখানে অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা জিজ্ঞেস করেছে, এবং এখানে সরকার কখনোই সরকারের পক্ষ থেকে, সেটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেন, উপদেষ্টা মন্ডলী অন্য কেউ বলেন, বা প্রেস উইং এর কেউ বলেন, কারো কাছেই কখনো পরিষ্কার উত্তর আসেনি। তবে এটাও সত্যি যে এখানে পরিষ্কার উত্তর দেওয়ার কিছু নেই। আপনি যখন পরিষ্কারভাবে বায়াসড একটা কাজ করছেন, এবং আপনাকে যে ম্যান্ডেট বা যে ডিউটিটা দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে, যে আপনার একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, সেই ম্যান্ডেট থেকে আপনি যখন পুরোপুরি দূরে যেয়ে একটা কাজ করছেন, এবং যেটা মনে করেন ইতিমধ্যে বোধহয় বিএনপির মহাসচিব মহোদয় একটা কথা বলেছেন, যে ডানপন্থী শক্তিগুলোর কাছে নুয়ে পড়ছে সরকার। ওনার ভাষাটা হয়তো আরেকটু ভিন্ন ছিল, বাট পয়েন্টটা এটাই ছিল যে ডানপন্থী শক্তিগুলোর কাছে নুয়ে পড়ছে সরকার। জামাত ইসলাম ডানপন্থী শক্তি, আপনার ইসলামী আন্দোলন ডানপন্থী শক্তি, আমিনীর কথা বললেন, মুফতি আমিনীর কথা বললেন, তারা যে টাইপের একটা কোয়ালিশন তৈরি করছে, এটা পুরোপুরি ডানপন্থী শক্তি। এবং আমরা দেখেছি এনসিপি ইতিমধ্যে মোটামুটি অনেকভাবেই পরিষ্কার করেছে যে এই জাতীয় জোটে তারা থাকবে। জাতীয় জোট যেটা জামাতের নেতৃত্বে হচ্ছে, শুধু জামাতের নেতৃত্বে না, বেসিক্যালি একটা ইসলামী দলগুলোর জোটে হচ্ছে। তো ইসলামী দলগুলোর জোটে সবকিছু, মনে করেন রাজনীতিতে অনেক ট্যাকটিক্স আছে, কিন্তু আইডিওলজির কিছু দাম তো আছে ভাই। হ্যাঁ, সো একটা পিওরলি ক্যাপিটালিস্ট দল যদি মার্কসিস্ট দলের সাথে চলে যায়, এটা আসলে শুধু ট্যাকটিক্স এর জন্য হয় না, এটা আইডিওলজিক্যাল কিছু কারণ লাগে। সো এনসিপি যদি পিওরলি ইসলামিক লেড একটা কোয়ালিশনে চলে যায়, তাহলে সেখানে আমাদের কিছু তো ধরে নিতে হবে যে এনসিপি লিডারশিপেও ইসলামিস্ট মনোভাব আছে। এবং এনসিপি এখনো পর্যন্ত কিন্তু তাদের, মানে আপনি একজন জার্নালিস্ট, আপনি কি এনসিপির কোনো ডিক্লারেশন পেয়েছেন, ওদের কনস্টিটিউশন পেয়েছেন? আমি তো পাইনি, আমি দেখিনি। সো ওদের আসলে লিখিত কি ফিলসফি, যেমন মনে করেন আমরা আওয়ামী লীগ ফ্যাসিস্ট অনেক কাজ করেছে, তাদের ব্যান চেয়েছি, তাদের উপরে নিশ্চয়ই আইনি প্রক্রিয়া সবকিছু চাই, কিন্তু কাগজে কলমে আপনি যদি যান, তাদের লিখিত, যে আজকে যদি আপনি তো আলটিমেটলি আপনি তো তার ইতিহাস, তো তাদের লিখিত ম্যানিফেস্টো এগুলোই তো দেখবে, তাদের লিখিত কোথাও কোনো ফ্যাসিজমের কোনো ছোঁয়াও নাই। কিন্তু এনসিপি তো লিখিত কিছুই নাই। মানে আপনি যে এনসিপি কে চিনবেন, এনসিপি নেতারাই একে অপরকে চিনবে, তাদের লিখিত কি ম্যানিফেস্টো আছে, তাদের লিখিত কি ডিক্লারেশন আছে, কি ফিলসফি আছে। একটা আছে আমার দলের ফিলসফি এইটা, 7 জন নেতা পয়রা বললো ওইটা মিনিট, আমি তো এইটাতে বিশ্বাস করি না ভাই, না তাহলে আমি এই দলে থাকবো না। এই জিনিসটাও এখন এনসিপিতে হয়নি। সো এনসিপি আসলে দলটা হোয়াট ইট স্ট্যান্ডস ফর উই ডোন্ট নো। তাহলে কি এরকম হচ্ছে, তাহলে কি ববিহাতে যেরকম হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে আসা, মানে বৈষম্য বিরোধী আন্দোলনকে শুরু, তারপরে হচ্ছে এই সরকার বা গণ অভ্যুত্থান, এই সরকার গঠন, তারপরে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে একটা বৈষম্য হচ্ছে? দেখেন, এখানে একটা জিনিস হয়তো একদম মানে 5ই অগস্টে প্রথম যখন জেনারেল ওয়াকার সাহেব রাজনৈতিক দলের নাম নিলেন, প্রথম যখন জামাত ইসলামের নাম নিলেন, তখনই আমি দেখেছি অনেকের ভেতরে একটা হঠাৎ করে একটা আশঙ্কা এসেছিল যে মানে জামাত ইসলাম হঠাৎ করে এইভাবে প্রাইমেসি কেন পাচ্ছে, মানে দল তো সবসময় ছিল বিএনপির নাম আগে ছিল। ওটা অবভিয়াসলি 5ই অগস্টে কি অবস্থান ছিল ওয়াকার সাহেবকে কোনো কিছু নিয়ে কোনো ধরনের দোষারোপ করার কোনো জায়গা নেই। হ্যাঁ, ওনার মুখে জাস্ট চলে এসছে, সেটা বড় ইস্যু না। বাট ওই চলে আসা থেকেও একটা ট্রেন্ড শুরু হয়েছে, এবং এখন আমরা দেখছি যে অনেক জায়গায় একটা আপনার প্রথম পর্যায়ে বা প্রথম সারিতে সব জায়গায় দাঁড়াতে সক্ষম হচ্ছে জামাত ইসলাম বা তাদের সাথে যারা আছেন। সো যারা আসলে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন 10 বছর, তাদেরকে আমরা দেখছি সরকার বারবার এক একটা ধরনের ট্যাগিং করছে, বা সরকারের পক্ষ থেকে বা হয়তো জামাতের আর্মির পক্ষ থেকে এক এক ধরনের ট্যাগিং হচ্ছে যে অ্যান্টাই রিফর্ম। সবাই কিন্তু ঐক্যমত কমিশনের মিটিং এ আছে, সবাই আছে, কিন্তু যারা জামাত পক্ষে না তারা হলো রিফর্ম বিরোধী। আজব কথা। আবার জামাত যে রিফর্মটা চাচ্ছে, বা জামাত এবং এনসিপি একই সুরে বেশিরভাগ সময় কথা বলছে, হয়তো সবসময় কথা বলছে। সো এই গ্রুপটা জামাত এনসিপি গ্রুপটা যেটাই চাচ্ছে সেটাই বলা হচ্ছে এইটাই ভালো রিফর্ম, একমাত্র এইটাই দেশের জন্য ভালো, বাকি কেউ দেশের কথা বুঝে না, শুধু জামাতের এনসিপি এটাও বলছে যে মৌলিক সংস্কার না হলে, এনসিপি এটাও বলছে যে মৌলিক সংস্কার না হলে ঐক্যমত কমিশনের যে সংস্কার বা জুলাই সনদ ঘোষণা করবে সেটি তারা মানবে না, সেটিতে তারা স্বাক্ষর করবে না। এই মৌলিক সংস্কারটা যে কি, সেই প্রশ্নটির উত্তরটা অবশ্য আমি খুব ভালো মতো বুঝছি। মানে
বুঝতে পারে না। তারা বারবার বলছে তারা যেগুলো চায় এগুলোই মৌলিক সংস্কার, তারা বারবার বলছে। এখন এটাতে কতখানি তারা অনড় থাকবে এটা আমরা জানি না। তবে এখানে আমি আপনাকে বলছি যে এই দলের নিজের কোনো আইডিওলজিক্যাল পরিচয় নাই, কিন্তু আপনি যে একটা মাপকাঠি দিয়ে মাপবেন, একটা সবকিছু একটা মাপকাঠি আছে না। মনে করেন বিএনপি একটা কথা বললো, আপনি বলেন না বিএনপি এটা বলতে পারে না, বিএনপির ডিক্লারেশন এটা লেখা আছে, ওদের কোর ফিলসফি এটা, ওরা বললেও মানবো না, ওরা সরকার আসলে এটা করবে না ভাই, ওদের ফিলসফি এটার বিরোধী আছে না। জামাত একটা কথা বললো যে আমরা কোনোভাবে শরিয়ার আশেপাশে যাব না, বা ইসলামী আন্দোলন বললো আমরা কোনোভাবে শরিয়ার আশেপাশে যাব না। ইসলামী আন্দোলন একটা দল, আমি ওদেরকে এটা অ্যাপ্রিসিয়েট করি, যখনই মাইক পায় সত্যি কথা বলে, এইটা কথা সত্যি। কিন্তু ওরা মাইক পেয়েছে, ওরা বলেছে যে আমরা শরিয়া আইন নিয়ে আসবো, আমরা অন্য কিছু দেশ বাঁচাতে হলে শরিয়া আইন লাগবে, ওরা পরিষ্কার কথা বলে ভাই। হ্যাঁ, এই পার্টটা মানে এটলিস্ট ইউ অ্যাপ্রিসিয়েট দেন যে যেটা বলে সত্যি বলে। কারণ রাজনীতিতে এটা আমরা দেখেছি অনেক দলই এটা বলে না, সেই জায়গা থেকে আমি ওদেরকে অ্যাপ্রিসিয়েট করি। যেটা বলছিলাম, সো এনসিপি আসলে আইডিওলজিটা কি উই ডোন্ট নো, ওরা কি ফলো করবে উই ডোন্ট নো, কিন্তু এইটাকেই মানে সরকারের পক্ষ থেকে আমার জানার একটু কম আছে, যার কারণে আপনার কাছ থেকে একটু স্পষ্ট হই যে ইসলামী আন্দোলন কি ঐকমত্য কমিশনের বৈঠকে আসে? জি 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 জি, তাহলে তারা যে প্রস্তাব দেয় বা ঐকমত্য কমিশনের বৈঠক, তারা কি বলে কখনো শরিয়া আইন তারা সেখানে আনতে চায়? সেটা কি, সেরকম তো কিছু শুনি নাই, বা সেরকম প্রস্তাবনা আলোচনা আসবে না। না, ঐকমত্য কমিশনে এই আলোচনা আসবে না। তাহলে কিভাবে আপনি বলছেন যে তারা যা পায় যা বলে সত্যি বলে বা ঠিক বলে? না, তারা যখন মাইক পায়, এটা বলেছি আমি পরিষ্কার বলেছি, কিন্তু তারা যখন মাইক পায়, তাহলে মাইক পায় সে তখন একরকম কথা বলে, আর যখন প্রস্তাবনা দেয় তখন আরেক রকম দেয়। না, প্রস্তাবনায় যেটা হয়েছে দেখেন, আচ্ছা ঐকমত্য কমিশনে যেটা হয়েছে, ঐকমত্য কমিশনে হয়েছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা ঐকমত্য কমিশনের, যে ফার্স্টে তারা লিখিত আকারে দিয়ে দিয়েছে প্রপোজাল গুলা, তারপর এই প্রপোজালের উপরে তারা ফিডব্যাক চেয়েছে। তো তারা আপনার নতুন প্রপোজাল চাই নাই কিন্তু কখনো, এবং একমাত্র বারবার বাইরে যে জোরে জোরে কথা বলে না এটা চাই, এটা দিতে হবে, এটা শুরু করেছে এনসিপি। এরপর শুরু করেছে ওই যে পিআর দিয়ে ইসলামী আন্দোলন, এবং ইসলামী আন্দোলনের সাথে তারপর ঢোল বাজানো শুরু করেছে জামাত ইসলাম। এবং আমার ধারণা যে জামাত ইসলাম ইসলামী আন্দোলন এই যে প্যাক্টটা হওয়ার পরই হয়তো তাদের কোয়ালিশন টাইপের একটা আলোচনা হয়েছে, আমরা এটা চাইতে পারি, তারপর আওয়াজটা জামাত ইসলাম না দিয়ে, কারণ তারা আরো বড় দল, ইসলামী আন্দোলনকে দিয়ে দিয়েছে। আমার ধারণা এরকম কিছু একটা হয়তো হয়েছে। জি, একটু আসি যে আপনাদের সাথে বৈঠকের ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন, যেটি আসলে পরবর্তীতে প্রেসের পক্ষ থেকে জানাচ্ছে, যে বৈঠকে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে, প্রধান উপদেষ্টা এমনটি বলেছেন। এটি আসলে আপনাদের কাছে কি ব্যাখ্যা, যে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে? কারণ আমরা যখন দেখলাম জামাতের আমিরকে বলতে যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, তিনি যখন বলছিলেন লালমনিরহাটের পাটগ্রামে যে বিএনপি থানা ঘেরাও বা থানা দখল করে আসামি ছিনিয়ে আনা, এই ধরনের যে ঘটনা ঘটলো সেই প্রসঙ্গে বললেন। তারপরে যে বিষয়টি আলোচনা হলো, পটিয়া থানার বিষয়টি আলোচনা হলো, তারপরে গোপালগঞ্জে, সেখানে এনসিপি নেতা হান্নান মাসুদ তিনি বলছিলেন যে একটা জেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না, তারা করবে নির্বাচন। মানে সেটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন। তাহলে আসলে পতিত শক্তি গন্ডগোল লাগাচ্ছে সবসময়, আর কেউ করছে না? আচ্ছা, এখানে কয়েকটা আলোচনা আছে। একটা হলো যে পতিত শক্তি এত শক্তিশালী না যে আমাদের দেশকে পুরোপুরি অস্থিতিশীল করে দিতে পারে, তবে তাদের এতখানিও শক্তি আছে যে একটা বেসিক অস্থিতিশীলতা বিরাজমান রাখতে পারে, এটা আছে। মানে এনাফ ম্যান পাওয়ার আছে, এনাফ টাকা পয়সা। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি, এবং এটা এগেন আমার কোন ইনভেস্টিগেশন না, আমি গোপালগঞ্জ থেকে আমার পার্টির লোকজন কাছ থেকে যা শুনেছি এবং গণমাধ্যমে যা শুনেছি এগুলো প্লাস করে আর কি আমি আপনাকে বলি গোপালগঞ্জের ঘটনা আমি কি চিত্রটা পেয়েছি। এগেন আমি গণমাধ্যমের থেকে মোস্টলি প্লাস আমার গোপালগঞ্জের লোকজনের কাছ থেকে কিছু, আমি যে চিত্রটা পেয়েছি হলো যে গোপালগঞ্জে একটা বেসিক একটা উত্তেজনা বিরাজমান ছিল, কারণ কিছু ইউটিউবার বা কিছু লোকজন হয়তো বলেছে যে 32 নম্বরের মতো শেখ মুজিবের মাজার ঘুরিয়ে দেওয়া হবে এনসিপি যখন যাবে। এটা একটা প্রচারণা ইন্টারনেটে শুরু হয়েছিল, এটা এনসিপির কেউ বলে নাই, কিন্তু নাম করা কিছু ইউটিউবার বলেছে। সো এইটাকে কার্নেল হিসেবে ধরে, মানে এটাকে বীজ হিসেবে ধরে পতিত শক্তির কিছু লোকজন ওখানে ভালোভাবে এটা ফলো করে ছড়িয়েছে। আচ্ছা, এখন আমি আপনাকে এটাই বলছি যে তারা তো নতুন বানায় না, এটা তো বীজটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, মানে পতিত শক্তির লোকজনের হাতে বীজটা ধরিয়ে দেওয়া হয়েছে উইথ দ্য ল্যাক অফ মিনিমাম কমন সেন্স, যে প্রত্যেকটা জায়গায় ওই এলাকার জনগণের কিছু দুর্বলতা আছে, তাদের ইমোশনাল কিছু অ্যাটাচমেন্ট আছে,
আপনি এগেন হয়তো পুরো বাংলাদেশে অনেক জায়গায় শেখ মুজিবের জন্য দুর্বলতা আছে, কিন্তু গোপালগঞ্জে সেটা বাকি সব জায়গায় যা আছে তার থেকে মিনিমাম 100 গুণ বেশি। এটা সিম্পল কমন সেন্স আপনার ধরে নিতে হবে। সো এলাকাবাসীর যে দুর্বলতা, আপনি সেটাকে কেন আঘাত করবেন ওখানে যে? আচ্ছা, এখন এটা এনসিপির কেউ বলেন, আমি মেনেই নিচ্ছি, কিন্তু এনসিপি একটা যদি দায়িত্বশীল রাজনৈতিক দল হয়, তাহলে তাদের উপরে কি বর্তায় না যে তারা এটা ক্ল্যারিফিকেশন দিবে আগে থেকে যে এরকম কোনো কিছু আমরা করতে আসছি না, আমরা জাস্ট আপনাদের সাথে মোলাকাত করতে আসছি? এরকম করার কথা ছিল না তাদের? এরকম কোনো ক্ল্যারিফিকেশন আমি কোথাও দেখিনি অ্যাটলিস্ট, এবং আমি কোত্থেকে শুনি নাই যে এরকম কোনো ক্ল্যারিফিকেশন এনসিপি দিয়েছে। আচ্ছা, এনসিপি যাওয়ার পর তারা শেখ মুজিব বা মুজিববাদ এগুলো নিয়ে স্টেজে অনেক নেগেটিভ বড় বড় ভাষণ দিয়েছে। এই ভাষণগুলোতে এলাকাবাসী আরো উত্তেজিত হয়েছে, কারণ বড় বড় মাইকে ওরা মানুষ থাকে 1000, মাইকও দেয় 1000, সো অনেক দূর দূর এলাকা পর্যন্ত শোনা যাচ্ছে। সো তখন হচ্ছে জনগণ উত্তেজিত, জনগণের ভিতরে উত্তেজনা অলরেডি বিরাজমান। এই উত্তেজনাটা ব্যবহার করে 30-40 জন বা 50-60 জন, এগেন আওয়ামী লীগের 50-60 জন হার্ডকোর কর্মী গোপালগঞ্জে থাকবে না, এটা তো বিশ্বাসযোগ্য না। সো এই হার্ডকোর কিছু কর্মী তারা এসে মারামারিটা শুরু করে, এবং যতদূর আমি শুনতে পেরেছি, কারণ পরিচিত চেহারা, কারণ আমাদের রাজনৈতিক লোকজনের তো পরিচিত চেহারা আছে, ও হলো গোপালগঞ্জ যুবলীগের প্রেসিডেন্ট বা উপজেলা যুবলীগের প্রেসিডেন্ট বা সোয়ান সোফো। তো এরকম পরিচিত কিছু চেহারা প্রথম একটা ধাপ মারামারির পর উধাও হয়ে যায়। কিন্তু এই মারামারির সাথে এই উত্তেজনায় পাবলিক অলরেডি উত্তেজিত ছিল, পাবলিক এসে তারপর আক্রমণ শুরু করে। সো এই যে আওয়ামী দোষর, এরা কিন্তু প্রথমে একটা রাউন্ড অ্যাটাক করে চলে গেছে, এগেন যতদূর আমি জানতে পেরেছি এরা চলে গেছে। তারপর এসছে পাবলিক, পাবলিক তো ক্ষিপ্ত, এবং পাবলিক যে খেপানো হয়েছে এটাতে আপনাদের কোনো দোষ নাই, এটা তো বিশ্বাসযোগ্য না। আপনারা জানেন আপনাদের পরিচিত ইউটিউবাররা বলছে মুজিবের মাজার ঘুরিয়ে দেবে, আপনারা এটা নিয়ে কোনো ব্যাখ্যা দেন নাই। আপনারা ওখানে যে স্টেজে মুজিবের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন, হাসিনা আর ফ্যাসিবাদ রাখেন, বা ওই এলাকা হাসিনার জন্য সেন্সিটিভ থাকে, এটা নিয়ে কম কথা বলেন। আপনারা বলেন আপনারা নতুন কি করবেন ওই এলাকাবাসীর জন্য, এটা বলেন না, আপনারা এটা করেছেন। এলাকাবাসী উত্তেজিত হয়ে যখন আক্রমণ শুরু করেছে, তখন আপনাদের প্রোটেক্ট করার জন্য নিরীহ এলাকাবাসী, এটা আওয়ামী দোষর না, নিরীহ এলাকাবাসী, এবং এটা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপায় নাই ভাই, প্রোটেকশনের জন্য ওদের একটা এক্সট্রিম মেজারে যেতে হবে। সো আইন শৃঙ্খলা আইন প্রতিরক্ষা যারা করছিলেন তারা তখন বাধ্য হন গুলি ছুটতে, এবং অ্যাটলিস্ট 4 জন বাংলাদেশের নাগরিকের প্রাণহানি ঘটে। এই প্রাণহানির জন্য আজকে না হলে কালকে কাউকে না কাউকে ভাই জবাব দিতে হবে। হাসিনার আমলে প্রাণহানির সময় যেমন আপনাদের সাথে এরকম অনলাইন টকশোতে আমি বলেছি যে হাসিনার যাকে গুম করেছে, যা করেছে, একটা একটা সময় সেটা জবাব হাসিনাকে দিতে হবে। তখন যেমন বলেছি, তার কয়েক বছর পর আজকেও আমি আপনাকে বলছি যে একটা না একটা সময় এই যে আমার গোপালগঞ্জের মিনিমাম 4 জন ভাই বোনের প্রাণহানি হলো, এটা জবাব পাওয়া গেছে। অফিসিয়াল রিপোর্ট 4 জন, আওয়ামী লীগ ক্লেম করেছে 12 জন। আমি জানি না, আমি আপাতত অফিসিয়াল রিপোর্টেই থাকছি, 4 জন। সো এগেন যদি একজনও হতো ভাই, যদি একজনও হতো, সেটার জন্য জবাব দিতে হবে। আমাদের দেশে আইন আছে, কিন্তু উস্কানির বিরুদ্ধে আইন। আমি যে প্রশ্নটা করলাম উস্কানির সেটা তো আছেই, সেই প্রশ্ন মার্চ টু গোপালগঞ্জ, অন্য জায়গায় পদযাত্রা, এটা বহুত আলোচনা হয়েছে, আজকে নতুন না। এটি কেন করছে মুজিববাদ মুর্দাবাদ? এবং আমার মাথায় এই প্রশ্নটা আসে, আপনারা কখনো আপনাদের কলিগদেরকে জিজ্ঞাসা করেছেন কিনা, এনসিপি নেতাদের কাছে, যে মুজিববাদ মুর্দাবাদ বিষয়টা তারা পেলো কোথা থেকে বা আনলো কোথা থেকে? তারা তো সবাই এই কদিন আগেও ছাত্রলীগ করতেন, তারা তখন তো মুজিব তখনও ছিলেন, মুজিববাদটা তখনও ছিল, হঠাৎ করে তো আর 24শে জুলাই অভ্যুত্থানের পরে এটা আসে নাই। তারা আসলে হঠাৎ করে মুজিববাদ মুর্দাবাদ কথাটা কোথা থেকে আনছেন? এই প্রশ্নটা কি কখনো আসে কিনা? এবং তারা শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু, আমার বঙ্গবন্ধু বলতে বলতে মুখ থেকে ফেনা তুলে ফেলতেন, পত্রিকায় লিখতেন, এরকম শীর্ষ নেতারা যারা গিয়ে মুজিববাদ মুর্দাবাদ বলছেন। তো এই একটা কথা বলি, শেখ মুজিবের কথা ভুলে যান, শেখ মুজিবকে নিয়ে আমরা বেশি আলোচনা না। আমি শেখ মুজিবকে নিয়ে আলোচনা করছি, আমি মুজিববাদ নিয়ে আলোচনা করছি না। আমি বলছি তাদের অবস্থানের এই পরিবর্তন কেন? আমি আপনার সাথে অ্যাড করছি শারমিন, আমি আপনার সাথে অ্যাড করছি। আজকে যারা এই কথাগুলো বলছেন, এনসিপির বড় বড় নেতারা যারা, এগেন এরা তরুণ, এরা বাচ্চা, বাট এনিওয়ে, এরাই জুলাই মাসেও এরা বলছিল মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি আমাদেরকে এটা দেন। মুজিববাদ সব বাদ দেন, শেখ হাসিনা যাকে আসলে আমরা স্বৈরাচারী বলে, ফ্যাসিস্ট বলে, যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যাকে পতন ঘটেছে এই জুলাই মাসে, যেই মাসে আমরাও তার আগে থেকে আমরা বলে আসছি হাসিনা স্বৈরাচার, আমরা এটার জন্য অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু জুলাই মাসেও এই গ্রুপটা
এই তরুণরা বলছিল যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মাদার অফ হিউম্যানিটি, আপনার কাছে আমরা চাই আপনি আমাদেরকে নিরাশ করেন না, আপনি এই কোটাটা বাতিল করেন। কথাটা এইরকম ছিল, কিন্তু এমন না যে আমরা আমাদের দাবি চাই কিসের প্রধানমন্ত্রী, না, এটা পরে আসছে। এটা কবে পরে আসছে? এটা আবু সাইদের হত্যাকাণ্ডের পরে 17-16 তারিখে এই ঘটনাটা ঘটলো, 17 তারিখ থেকে। এবং এইটাও এই যে আজকে এনসিপির যারা নেতা তাদের মুখ দিয়ে আসে নাই, যেই তরুণরা রাস্তাঘাটে জান দেওয়ার জন্য নেমে গেছিল, যাদের ভিতরে বিশাল অঙ্কের নারী ছিল, যারা কেউ এনসিপির কোন নেতৃত্বের চেহারা দেখে নাই, হ্যাঁ, এরা সবাই তখন কিসের প্রধানমন্ত্রী, কিসের সরকার, আমরা সোয়েন্সো চাই, এরা তখন নেমেছে। হ্যাঁ, সো কে কি আমরা খুব ভালো করে জানি। এই দেশের ইতিহাসও সুন্দর করে রচনা হবে। আজকে প্রেস উইং কি লিখছে আর কি বলছে, এইটা দিয়ে আগামীর ইতিহাস রচনা হবে না ভাই। আগামীর ইতিহাস কি রচনা হবে সেখানে আমাদেরও অবদান থাকবে। সো সত্যি ইতিহাস, হাসিনা যেমন ইতিহাস বিকৃত করেছে গত 12 মাসে, এই তার আগের 2 মাসের ইতিহাস বিকৃত হয় নাই তা না, কিন্তু কে মাস্টার মাইন্ড, কে কি করেছে, ইতিহাস আসলে বিকৃত হতেই থাকবে। সঠিক ইতিহাস যে কবে আসবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। ইতিহাস একজনের দৃষ্টিতে এক এক রকম, কিন্তু এটি আমরা মানে এই ইতিহাসটা একদম চোখের সামনে, ধরেন 71-এর ইতিহাস তখন আমাদের জন্ম হয় নাই, বা একটা প্রজন্মের ব্যবধান আছে, হয়তো অনেক কিছু দেখা না শোনা না, জাস্ট পড়ে আমরা বুঝি যে কি হয়েছিল না হয়েছিল। কিন্তু এটি তো আসলে কদিন আগেই দেখলাম বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এইরকম স্লোগান দিয়ে তো আন্দোলন হয়েছে। তারপরে এখন হঠাৎ করে মুজিববাদ মুর্দাবাদ, এটাও একটা জনগণের সাথে বা আন্দোলনকারীদের সাথে একটা প্রতারণা হচ্ছে কিনা? কারণ নিশ্চয়ই না, এটা না, আমি জাস্ট বলছি মানে আপনি যদি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হতে চান, তাহলে আপনার দায়িত্বটা কার প্রতি? জনগণের প্রতি, ঠিক না? সো আপনি এমন কিছু একটা করলেন যেটাতে একটা রায়ট তৈরি হলো, 4 জনের প্রাণহানি হলো, তাহলে আপনি কি দায়িত্বশীলতা দেখালেন? আর দায়িত্বশীলতা তো বাদ দেন, প্রাণহানি লেভেলে যখন চলে যায় তখন এটা ক্রিমিনাল অফেন্স। তখন এটার জন্য আপনার দায়ভার নিতে হবে, এবং শুধু রেগুলার দায়ভার না। তাহলে আমার প্রশ্নটা যেখানে ছিল ববি হাতে, যে আপনি যে প্রসঙ্গটা বলছেন, তাহলে আমার প্রশ্নটা ছিল যে বৈঠকে যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে, একটু এটা বুঝতে চাই যে পতিত শক্তি তাহলে কিভাবে গন্ডগোলটা লাগাচ্ছে? না, এটাই আমি আপনাকে বলতে চেষ্টা করছিলাম বা বলছিলাম যে পতিত শক্তি গন্ডগোল চেষ্টা করবে, এবং তাদের ছোটখাটো কিছু গন্ডগোল চেষ্টা মানে তৈরি করার মতো ক্ষমতাও আছে, কিন্তু বড়ভাবে নির্বাচন গন্ডগোল করে দেবে এরকম করার ক্ষমতা তাদের আসলে নাই। সো এইটা বলাটাও আসলে তাদেরকে অনেক বেশি ক্ষমতা দিয়ে দেয়া, যে ক্ষমতা তাদের নাই। এই কথাগুলো আসছে এমন গ্রুপের মুখগুলো থেকে যারা নিজের আগে, যেমন গোপালগঞ্জেটা, এর জন্য গোপালগঞ্জের এক্সাম্পলটা আনলাম, যে গোপালগঞ্জের ঝামেলাটা কিন্তু এনসিপি এবং এদের দ্বারাই কিছু দূর তৈরি। এখানে অপরিপক্কতা বলেন বা ক্রিমিনাল অফেন্স বলেন, যেটাই বলেন, বা তাদের দ্বারা তৈরি। এটা কিন্তু আওয়ামী লীগের দোষরা একা একা তৈরি করতে পারে নাই, ওনারা সব কিছু করে দিয়েছে, তারপর আওয়ামী লীগের দোষরা কিছু লাফালাফি করেছে, ওকে, এবং সব জায়গায় থাকবে কিছু না কিছু। কিন্তু আপনার তো কোনো ক্ল্যারিটি নাই, আপনার ল এনফোর্সমেন্ট আপনি এখনো ঠিক করতে পারেননি। পলিটিক্যাল আপনি যে 2 দিন আগে যে মবগুলো আপনার ছেলে পেলে করছিল, আপনি বলছেন এটা মব না, এটা প্রেসার গ্রুপ, তারপর হঠাৎ করে স্কুল ক্যাম্পাসে 9 ঘন্টা আপনাদের আটকে রাখবে। এই প্রেসার গ্রুপই তো, আপনাদের প্রেসার গ্রুপই তো নাকি? সো এই যে এই খেলাগুলো হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং শফিক সাহেব কি বললো নির্বিশেষে, মানে আমি ডক্টর শফিক সাহেবের কথা বলছি, আপনার বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব, উনি এমনি আমার সাথে খুব ভালো সম্পর্ক, খুবই সজ্জন একজন ব্যক্তিত্ব, কিন্তু রাজনীতির ময়দানে উনি যে কথাগুলো এখন বলছেন, এই কথাগুলো কতখানি আসলে উনার দলের ট্যাকটিক্স হিসেবে বলছেন আর কতখানি জনগণের ভালো চেয়ে বলছেন, এটা নিয়ে আসলে কিছু প্রশ্ন আছে। কারণ ওনার দলের ট্যাকটিক্স হিসেবে এটা একদম ঠিক আছে। কেন ঠিক আছে? যে যত আমি ঘোলাটে করতে পারবো, তত ইদার আমি বিএনপির সাথে নেগোসিয়েট করে বেশি কিছু চাইতে পারবো, বা বিএনপির ভোট কাটতে পারবো, বা আমার ইম্পর্টেন্স বাড়াতে পারবো। আমি 10টা ভোট পেলে সেটা বাড়িয়ে 13টা করা, এটা আমার দায়িত্ব। সেটা ট্যাকটিক, এটা ওনারা করছেন, এখানে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু অসুবিধা যেখানে, যে ওনার যে ট্যাকটিকটা ব্যবহার করছে, এটা অন্য কোনো সময় হয়তো ঠিক ছিল, কিন্তু আসলে দেশের যখন খুবই খারাপ অবস্থা, মানে এটা আইন শৃঙ্খলা বলেন, সোশ্যাল বলেন, যেটাই বলেন, খুবই অর্থনীতি বলেন, খুবই খারাপ অবস্থা, তখন হয়তো দলের আগে দেশ দেখা উচিত। এই জায়গায় আমি শক্তভাবে শফিক সাহেব এবং জামাতের নিন্দা জানাচ্ছি, এবং জামাতের সাথে যে দলগুলো আছে তাদের শক্তভাবে নিন্দা জানাচ্ছি, যে তারা আসলে দেশের আগে দলকে দেখতে চেষ্টা করছে। তারা যেটা বলে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি বলছেন, এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হবে, যেই প্রশ্নটি তোলে, সেই প্রশ্নটির কি, সেইটা তো একটা যৌক্তিক প্রশ্নও বটে। এটা আমি প্রায় এই প্রশ্নটা করছি যে ধরুন আইন শৃঙ্খলা, আমি আপনাকে এখনই উত্তর দিচ্ছি। ফার্স্ট এন্ড ফরমোস্ট,
12 মাসে উন্নতি হয় নাই, আরো ওয়েট করলে আরো উন্নতি হবে না। এটা হলো এক, ফার্স্ট এন্ড ফরমোস্ট। সো আপনি এই যে ওয়েট করবেন, এটা হবে না। আচ্ছা, 2 নাম্বার, অনেকগুলো প্রতিকার আছে। একটা হলো আর্ম ফোর্সেস হাতে দিয়ে দেন, এবং আর্ম ফোর্সেস জেনারেল ওয়াকার সাহেবের সাইড থেকে পরিষ্কার বলা হয়েছে যে আপনারা যদি একদিন এক ডিভিশন করে ভোট দেন, নির্বাচন দেন, মানে পুরো দেশে একবারে না দিয়ে ডিভিশন করে দেন, আমরা আর্ম ফোর্সেস উই হ্যাভ দ্য স্ট্রেংথ অ্যান্ড উই হ্যাভ দ্য রিসোর্সেস যে আমরা পুরোপুরি ইনশিওর করতে পারবো ওই ডিভিশনের নির্বাচনটা একদম আপনার ইসে হবে, মানে কোনো ঝামেলা মুক্ত হবে আর কি। তাহলে একদিনের বদলে 8 দিনের নির্বাচন দেন। এই 8টা দিন আপনি দরকার হলে পরপর 8 দিন দিয়েন না, 3 দিন ব্রেক দিয়ে দেন, 24 দিনের মধ্যে পুরো নির্বাচন এই প্রস্তাবটা কি সরকারের কাছে দিয়েছেন আপনারা? এই প্রস্তাবটা না, এই প্রস্তাব আর্ম ফোর্সেস থেকে দেওয়া হয়েছে। এখন এটা সরকারের কাছে অফিশিয়ালি দিয়েছে না বক্তব্যে এসেছে, এটা আমি নিজেও আসলে সরকারের প্রতিক্রিয়াটা কি সেটি আসলে জানবার ছিল একটু সঙ্গে। না, সরকার এখন এটার কোনো প্রতিক্রিয়া নেই। এটা একটা সলিউশন তো এটা আছে। এগেন আপনি আমেরিকায় দেখেন অনেক লম্বা সময় নিয়ে নির্বাচন হয়, ইন্ডিয়ায় দেখেন অনেক লম্বা সময় নিয়ে নির্বাচন হয়, একদিনেই হতে হবে এটা না। এবং এটা অ্যাকচুয়ালি প্রথম যখন এই কমিশনগুলো ফর্মড হয়, নির্বাচন রিফর্ম কমিশন এন্ড বর্ডার কমিশনগুলো, তখন আমার দলের থেকে আমরা এটা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা একদিনে নির্বাচন না করি, এটা দিয়েছিলাম আমরা। এনিওয়ে, সো এটা আমি অলরেডি বলেছি, সো একটা প্রোটেকশনের কিন্তু নির্বাচনের সময় ফুল প্রোটেকশনে আর একটা ইস্যু চলে আসলো। এবং লাস্ট যে পয়েন্টটা, যে গত অগস্ট মাসেই আমার দল থেকে এবং আরো অনেক দল থেকে এবং সুশীল সমাজের অনেকে বা এক্সপার্টরা অনেকে সরকারকে বেশ কয়েক দফা প্রপোজাল দিয়েছিল, অ্যাডভাইস দিয়েছিল, যেগুলো করলে আইন শৃঙ্খলা বাহিনীর শক্তি আরো কিছু আমরা ফেরত আনতে পারি এবং জনগণের আস্থা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আরো আমরা সঠিক রাস্তায় নিয়ে আসতে পারি। এবং এগুলো খুব লম্বা সময়ের জিনিস না, 3-4 মাসের জিনিস। সো আজকেও যদি শুরু করে, যদি আপনি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, যে প্রপোজাল গুলো আমরা দিচ্ছি, মানে কমিউনিটি পুলিশিং থেকে শুরু করে টাউন হল এই জিনিসগুলো যদি আজকেও শুরু করে, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের ভিতরে আপনি আরো পাওয়ারফুল, আরো এম্পাওয়ার্ড পুলিশ ফোর্স পাবেন। সো ফেব্রুয়ারিতে আপনি আরামে নির্বাচন করতে পারছেন। এখন পয়েন্ট হলো আপনি করবেন কিনা। আপনি করবেন না কিছু এবং বলতে থাকবেন নির্বাচন পেছাও, তাহলে দেশের অর্থনীতি কি হবে, দেশের আইন শৃঙ্খলা কি হবে? আপনি জানেন, আমি আপনাকে জাস্ট পার্সোনাল একটা স্টেটমেন্ট বলি, ঢাকা শহরের সবচেয়ে অভিজাত এলাকা গুলশান বনানী, বা আমি ধরে নিই গুলশান সবচেয়ে অভিজাত এলাকা, বনানী থাকেন বেশিরভাগ অফিস টফিস, গুলশান সবচেয়ে অভিজাত এলাকা। গত 8-10 মাস ধরে গুলশানের প্রত্যেকটা গলিতে মেটাল গেট লাগানো হচ্ছে। কেন? কারণ মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা দিয়ে তো ডাকাতি হচ্ছে। এখন মানে 12 মাস হয়ে গেছে, তারপর এখন গুলশান বনানীতে ডাকাতির ভয়, গুলশান বনানীতে ডাকাতির ভয়। তো এইটা এখন মনে করেন অনেকে মনে করতে পারে আচ্ছা গুলশান বনানী অভিজাত এলাকা, এখানে এটা নিয়ে চিন্তা না, এটা সিম্পটোম্যাটিক। যে তাইলে গুলশান বনানীতে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা থাকেন, সবচেয়ে ধনী ব্যক্তিত্বরা থাকেন, বিদেশি ডিপ্লোম্যাটরা থাকেন, সেই জায়গায় যদি ডাকাতির ভয়ের জন্য গেট লাগাইতে হয় প্রত্যেকটা গলির মাথায় মাথায়, তাহলে বাকি দেশের কি অবস্থা? এটা সিম্পটোম্যাটিক না? সো 12 মাসে কিছু করা হয় নাই। আপনি যদি এইভাবে ফেলে রাখতে চান, তাহলে তো ভাই আপনি দেশের সবচেয়ে বড় শত্রু। সত্যি কথা, মানে আমি কাউকে নিন্দা করার জন্য বলছি না, বাট আপনি নিজে একটু চিন্তা করেন আমি কথাটা কি ভুল বলেছি? If you think this should be the state of the country and এটা deteriorate করছে 12 মাস, নির্বাচনের প্রস্তুতি নেই, মানে এই অবস্থা তো বারবারই বলছে যে এই অবস্থায় কিসের নির্বাচন, বরঞ্চ এই অবস্থাকে অজুহাত হিসেবে নেওয়া হচ্ছে। এবং নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে কিন্তু প্রেস উইং, মানে আপনাদের বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে কিছু না বললেও প্রেস উইং এর মানে প্রেস সচিব তিনি জানাচ্ছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন, যেখানে তিনি সেনাবাহিনী ও পুলিশের সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন। তিনি মানে সেপ্টেম্বর থেকে 1.5 লাখ পুলিশকে ভোটের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে 60,000-এর মতো ট্রুপস নির্বাচনী ডিউটিতে থাকবেন বলে জানাচ্ছেন প্রেস সচিব। এবং তিনি বলছেন যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার, মানে এখন তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, নির্বাচনের সময় তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। তাতে আসলে কি লাভ হবে? মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েই খুব উন্নতি হচ্ছে না, আপনি বলছিলেন পরিস্থিতিটা কিরকম, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকলে কি আরো ভালো হবে না খারাপ হবে? আপনার কি মনে হয়? আমার কাছে যেটা ধারণা, বিজ্ঞান, আমি আমার ধারণা থেকে বলছি, হ্যাঁ, আমার যেটা ধারণা যে সেনাবাহিনী আসলে চায় না ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে পুলিশ ফোর্স হিসেবে কাজ করতে, তারা ইচ্ছুক না। এবং আমরা জেনারেল ওয়াকার সাহেবের বেশ কয়েকটা স্টেটমেন্ট ওভার দ্য লাস্ট ফিউ মান্থস, মানে গত অনেক মাসের বেশ কয়েকটা স্টেটমেন্ট আমাদের কাছে মোটামুটি পরিষ্কার হয়েছে যে জেনারেল ওয়াকার সাহেব চায় যত তাড়াতাড়ি একটা স্টেবল সরকারের হাতে ক্ষমতা চলে যাক, যেন তার ট্রুপসকে নিয়ে সে ব্যারাকে ফেরত যেতে পারে। তারা ইন্টারেস্টেড না রাস্তায় থাকতে। এবং এটা হচ্ছে খুবই পজিটিভ একটা সাইন। মানে আমাদের দেশের মতো দেশে দেখেন আজকেও, মানে রাইট নাও অ্যাজ উই স্পিক,
থাইল্যান্ডে একটা টানা হেঁচড়া চলছে আর্মি আবার ক্ষমতায় আসবে কিনা, এরকম অনেক দেশে চলছে। আমাদের দেশ একটা লোন দেশ, যেখানে আসলে আর্মি থেকে বলছে তাড়াতাড়ি আপনার স্টেবিলিটি নেন ভাই, আমরা এখানে আসতে চাই না, উই ডোন্ট ওয়ান্ট টু ইন্টারভিন ইন ডেমোক্রেটিক পলিটিক্স। কিন্তু আমাদের সুশীল সমাজের অনেকে, যারা হয়তো আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অংশীদার, তারা নির্বাচন করতে চাচ্ছেন না। তারা এই যে ইনস্টেবিলিটিটা, এটা বজায় রাখতে চেষ্টা করছে। এখন এটার কারণ কি? এটা কি সেই সরকারের ভিতরে সরকার চাচ্ছে? অনেকেই চাচ্ছে সরকারের ভেতরে। কারণ কি হতে পারে? কারণ খুব প্লেন এন্ড সিম্পল দুইটা হতে পারে। একটা হলো যে নির্বাচনে তারা সরকারে থাকবে না, সো তাদের নিশ্চয়ই কোনো না কোনো সুবিধা আছে যেটা থেকে তারা বঞ্চিত হবে, সো তাহলে তারা নিজের কথা ভাবছে ফার্স্ট। দ্বিতীয় আরেকটা আছে যে তারা মনে করছে একটা পার্টিকুলার দল জিতে যাবে, তারা ওই দলটাকে পছন্দ করে না, সো ওই দলকে থামানোর জন্য যা কিছু করা যায় সেগুলো করার জন্য তারা নির্বাচন পেছাতে চেষ্টা করছে। ইদার ওয়ে দুটোই আনডেমোক্রেটিক এবং দুটোই ইমোরাল। এইটা হয়তো আমাদেরও একটা ব্যর্থতা যে আমরা 18 কোটি বাংলাদেশের জনগণকে ভালোভাবে বোঝাতে সক্ষম হচ্ছি না, যে যারা আপনাদেরকে এই কথাগুলো বলছে তারা কতভাবে করাপ্ট এন্ড ইমোরাল। মানে এই মোরালটা শুধু নিজের পয়সা বানানো ধান্দা না, আমি এটা বলছি না, এটা প্রথমটা তো আছেই, নিজের সুবিধার ধান্দা, কিন্তু দ্বিতীয় আরেকটা আছে যে জনগণের যেটা আসল পছন্দ হতে পারে। কারণ লোকজন যদি মনে করে যে একটা দল জিতে যাবে, তাহলে কেউ কারণ কাউকে তো ভোট দিতে হবে ওই দলটা জিতার জন্য, ভোট ছাড়া তো ওই দলটা জিতবে না। তো তাহলে জনগণের ভোট যে জায়গায় তারা চিন্তা করছে যেতে পারে, সেই জায়গা থেকে তারা ডাইভার্ট করতে চাচ্ছে, ইদার বে ইমোরাল, অ্যান্টি ডেমোক্রেটিক। তো এই জিনিসটা আসলে হয়তো আমাদের প্রচেষ্টার একটু অভাব আছে, কিন্তু সামনে হয়তো আমাদের আরো শক্তভাবে প্রচেষ্টাটা আসতে হবে যে এইটা, যে যারাই নির্বাচন পেছাতে চেষ্টা করছে বা ঝামেলা করতে চেষ্টা করছে, তারা যে এই দুইটা সিক করছে। যেমন দেখেন এই যে গত সপ্তাহে আপনার এই যে এনসিপি রিলেটেড যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেশ কিছু ছাত্র ধরা পড়লো, চারজন না কতজন ধরা পড়লো তারা চাঁদা উঠাতে চেয়ে। এটা প্রথম বা দ্বিতীয় ধরা পড়েছে। আমরা অনেক আগে থেকে জানি যে এরা সবচেয়ে বেশি চাঁদা তুলে যাচ্ছে, স্পেশালি ঢাকা শহরে। পুরো দেশব্যাপী কি তুলছে আমি জানি না, ঢাকা শহরে এনসিপির ছেলেপেলে সব ব্যবসা থেকে চাঁদা তুলেছে, সব ব্যবসা। মানে এমন কোন ব্যবসায়ী, আপনি আমি শিওর আপনার অনেক বন্ধু বান্ধব আছে ঢাকায়, আপনি ফোন করলে জানবেন, এমন কোন ব্যবসা নাই। বিএনপি কে চাঁদা দেয়নি, বহুত ব্যবসা আছে। জামাতকে চাঁদা দেয়নি, বহুত ব্যবসা আছে। এনসিপি কে চাঁদা দেয়নি এমন কোন ব্যবসা ঢাকা শহরে না। এটা আমি আপনাকে মানে অ্যাজ আ sort of active political activist and also as a member of a business family with a huge মানে বড় ব্যবসায়ী বন্ধু বান্ধব সোশ্যাল সার্কেল থেকে আমি আপনাকে অ্যাবসলিউট পার্সোনাল গ্যারান্টি দিচ্ছি, এমন কোনো ব্যবসা নেই যেখান থেকে এনসিপি চাঁদা তুলে। জি, একটা খুবই মানে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। এনসিপি কে চাঁদা দেয়নি এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ী নাই। আপনি এইটা একটু শেষ করি আপনার কাছ থেকে, শেষের দিকে একদমই আলোচনা, যে জুলাই সনদ হবে, খসড়া পাঠানো হয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে হবে জুলাই সনদ। কারণ ওই যে নাহিদ ইসলাম বলেছেন মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না। আপনার কি মনে হয় হবে কিনা? আবার জুলাই সনদ না হলে নির্বাচনের প্রসঙ্গ আনা যাবে না এমনটি এনসিপি বলছে, যে আমাদেরও সায় আছে। সেক্ষেত্রে বা নির্বাচনের তারিখ ঘোষণা এটিও ঝুলে যাবে কিনা? দেখেন কিছু দল আছে যাদের বেসিক ম্যানিফেস্টো বা কনস্টিটিউশনে আছে যে তারা যেই নির্বাচন জিতবে সেটা শেষ নির্বাচন হবে। কারণ শরিয়া লাইনে আপনি যখন যাবেন, এটাতে নির্বাচনে কেউ বিশ্বাস করে না। শরিয়া ডাজন্ট বিলিভ ইন আপনার কি বলে না ইলেকশনস। সো অনেকগুলো দল আছে তাদের কোর আইডিওলজি যে তারা যে নির্বাচনটা জিতবে ওইটা হবে শেষ নির্বাচন, এরপরে নির্বাচন হবে না। তো এখন তারা কি চাইলো কি বললো, এগেন তাদের যদি একটা বড় পাবলিক ফলোয়িং থাকে তাহলে সেটা আমরা একেবারে অগ্রাহ্য করব তা না। কিন্তু আমরা ভাই লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা 71-এও যুদ্ধ করেছিলাম নিজেদের একটা লিবারেল ডেমোক্রেসি তৈরি করবার জন্য। কারণ লিবারেল ডেমোক্রেসি যদি পাকিস্তান সরকারের আমলে আমাদের থাকতো তাহলে আমাদের এই যুদ্ধটা করতেই হতো না। আমি সেই আঙ্গিকে বলছি আর কি, যে আমরা যুদ্ধ করেছি লিবারেল ডেমোক্রেসির জন্য। সো আজকে এসে অন্য কেউ যদি অন্য কিছু করতে চায় বা ডাইভার্ট করতে চায়, তাহলে আমি মনে করি অ্যাটলিস্ট যে আমাদের দেশে এনাফ লিবারেল ডেমোক্রেট আছে যারা এর আগে শেখ হাসিনার বিরুদ্ধেও লড়াই করেছে। আগামীতেও কোনো শক্তি যদি আমাদেরকে এখান থেকে এই লিবারেল ডেমোক্রেসির রাস্তা থেকে বিচ্যুত করতে চেষ্টা করে, তাহলে আমরা আবার একবার না বারবার রাজপথে নামবো। আবারও একটা লড়াইয়ের পূর্বাভাস। অনেক ধন্যবাদ ববি হাজাজ। সামনে নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সাথে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো শেষ করছি।